গুড মর্নিং স্টুডেন্টস। আজকে খুব ইন্টারেস্টিং একটা টপিক আমি তোমাদের পড়াবো। সেটা হচ্ছে স্থির তড়িদের মধ্যে ধারক ও ধারকত্ব, অর্থাৎ ক্যাপাসিটর। এই ক্যাপাসিটর তোমরা বিভিন্ন ইলেকট্রনিক্স সার্কিটে এগুলো খুঁজে পাবে। এটা খুবই দরকারি একটা পার্টস, ইলেকট্রনিক সার্কিটের খুবই দরকারি একটা পার্টস। তা এগুলো বিভিন্ন সার্কিটে ব্যবহার করা হয়। তা সেই সম্পর্কেই একটু আলোচনা করব। তা প্রথম, এই ক্যাপাসিটর পড়তে গেলে আগে আমরা দেখব যে এই ক্যাপাসিট্যান্স জিনিসটা কি, ধারক বা ধারকত্ব জিনিসটা কি। তোমরা আগে দেখেছো যে কোনো বস্তুকে যখন কোনো চার্জ দেওয়া হয় বা কিছু আধান দেওয়া হয়, প্রথম অংশ আধান দেওয়ার সময়, এইটা একটা বস্তু, প্রথম অংশ আধান একে দেওয়ার সময় আমাদের কোনো অসুবিধা হয় না, কারণ এতে প্রাথমিকভাবে এটা নিস্তড়িত ছিল। কিন্তু একটা আধান দেওয়ার পর আমি যদি এখানে আরও একটা ধনাত্মক আধান একে এনে দিতে যাই, তাহলে কিন্তু এই দুটো ধনাত্মক আধান পরস্পরে বিকর্ষণ করবে। অর্থাৎ আমাকে কিছু কাজ করতে হবে এখানে আনার জন্য। অর্থাৎ এখানে এই বস্তুর মধ্যে যদি অনেক ধনাত্মক আধান থাকে, তবে এইগুলোকে এক জায়গায় এনে এই যে জড়ো করতে আমাদের কিন্তু কিছু কাজ করতে হয়েছে, এবং সেই কৃতকার্যটা কি করেছে, এর শক্তিটাকে বৃদ্ধি করেছে, এর সিস্টেমটার বিভবটাকে বৃদ্ধি করেছে, পোটেনশিয়াল বিভব বৃদ্ধি করেছে। তা আমরা যত বেশি আধান দেব এতে, যত বেশি আধান থাকবে এতে, এর বিভবটা তত বৃদ্ধি পাবে। কারণ তোমরা দেখেছো যে বিভবটা কৃতকার্যের সঙ্গে রিলেটেড। তা যত বেশি এখানে চার্জ থাকবে, অন্য একটা আধানকে আনতে বা একক ধনাত্মক আধানকে অন্য একক ধনাত্মক আধানকে এর কাছে আনতে তত বেশি কাজ করতে হবে, কারণ এ তত বেশি বিকর্ষণ বল প্রয়োগ করবে। অর্থাৎ এখানে আসল কথা হচ্ছে যে আধানের পরিমাণ যদি বাড়ে কোনো বস্তুতে, তাহলে তার বিভবের পরিমাণও বাড়বে। তাহলে এরকম কতক্ষণ পর্যন্ত চলতে পারে? আমি তো এতে আধান দিয়েই যাব আর এর বিভব বাড়তেই থাকবে না, এটা ইনফাইনাইট বা অসীম সময় পর্যন্ত বা অসীম আধান এতে কিন্তু দেওয়া যেতে পারে না। এর একটা ধারণ ক্ষমতা আছে। একটা পাত্রে যখন আমরা জল ঢালি, সেই পাত্রের একটা ধারণ ক্ষমতা থাকে। যতক্ষণ না একটা পাত্রে আমরা যখন কিছু জল ঢালছি, তাহলে এই পাত্রে যখন জল ঢালছি আস্তে আস্তে পাত্রটা ভর্তি হতে শুরু করে। পুরো ভর্তি হয়ে গেলে তখন করে কি, পাত্র থেকে কিন্তু উপচে পড়ে যায় জল। ঠিক এক্ষেত্রেও কিন্তু, বস্তুর ক্ষেত্রেও কিন্তু ঠিক একই রকম, অনেকটা একই রকম ঘটনাটা ঘটে। এরকম চার্জ দিতে 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 যদি এটার ক্ষমতা অতিক্রম করে যায়, চার্জ ধরে রাখার ক্ষমতা, তাহলে এর থেকে কিন্তু চার্জ বাইরের দিকে ছড়িয়ে পড়বে, এর থেকে ডিসচার্জ হবে, তড়িৎ ক্ষরণ ঘটবে। কারণ এটা খুব হাই ভোল্টেজ হয়ে গেলে, যখন অনেক আধান দেবো তখন যদি অনেক হাই ভোল্টেজ হয়ে যায়, তাহলে এর চারপাশে একটা উচ্চমানের তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে এবং বাতাসগুলোকে আয়নিত করে ও তড়িৎ ক্ষরণ করতে শুরু করবে, একটা ইলেকট্রিক্যাল ব্রেকডাউন তৈরি হবে। এই জন্য আমরা কোনো পদার্থকে যথেচ্ছ পরিমাণ তড়িৎ আধান কিন্তু দিতে পারি না, তার একটা লিমিট থাকে। তাহলে আমরা এখানে প্রাথমিকভাবে কি দেখতে পাচ্ছি, যে কোনো বস্তুকে যদি কিউ পরিমাণ আধান দেওয়া হয়, তার ফলে যদি এর বিভব ভি হয় বা ভোল্টেজ ভি হয়, তাহলে আমরা দেখেছি যে কিউ সমানুপাতিক ভি, এটা এক্সপেরিমেন্টালি দেখা গেছে। অর্থাৎ যত বেশি আধান বাড়বে তত ওই বস্তুর বিভবটা বাড়বে। তাহলে আমরা এখানে একটা ধ্রুবক দিয়ে গুণ করে দিতে পারি, কিউ ইকুয়ালস টু সি ইন্টু ভি। এখানে সিটা হচ্ছে ধ্রুবক, সি ক্যাপাসিট্যান্স, একেই ধারকত্ব বলে। এই ধ্রুবকটাকে একেই ধারকত্ব আমরা বলবো। তাহলে আমরা এখান থেকে সি
সেটা কি কি হিসাবে পাচ্ছি, কিরকম পাচ্ছি, সি ইকুয়ালস টু হচ্ছে কিউ বাই ভি, অর্থাৎ কোনো বস্তুতে আধান এবং ওর বিভবের অনুপাত। এই সি এর একক কি? এই সি এর একক হচ্ছে ফ্যারাড। সি এর একক ফ্যারাড কখন হবে না, যখন এসআই পদ্ধতিতে কিউ কুলম্ব এবং ভি ভোল্ট, অর্থাৎ কুলম্ব পার ভোল্ট, এটাকেই বলে ফ্যারাড, এফ এ আর এ ডি, ফ্যারাড। সায়েন্টিস্ট ফ্যারাডের নাম অনুসারে এটা হয়েছে ফ্যারাড, কুলম্ব পার ভোল্ট। এখন তাহলে কোনো বস্তুর ধারকত্বের সংজ্ঞা আমরা কি করে দেব না, দেখো এখান থেকে ভি যদি 1 হয় তবে সি ইকুয়ালস টু কিউ হয়ে যায়। অর্থাৎ কোনো বস্তুর বিভব একক পরিমাণ বৃদ্ধি করতে, এক পরিমাণ বা একক পরিমাণ বাড়াতে যে পরিমাণ আধান দরকার সেইটাকেই ওই বস্তুর ধারকত্ব বলে। যে পরিমাণ আধান দরকার, এখানে কিউ পরিমাণ আধান দরকার হয়েছে, ভি ইকুয়ালস টু 1 হলো, তাহলে ধারকত্ব ওই যতটুকু আধান দিতে হচ্ছে তার সমান হচ্ছে। তো এখান থেকে আমরা 1 ফ্যারাড এই পরিমাণের সংজ্ঞা দিতে পারি। 1 ফ্যারাড, 1 ফ্যারাড কাকে বলবো? দেখো এখানে কিউ যদি 1 কুলম্ব হয় এবং ভি যদি 1 ভোল্ট হয়, অর্থাৎ কোনো বস্তুকে যদি 1 কুলম্ব আধান আমি দিই, 1 কুলম্ব আধান আমি দিই, এখানে 1 কুলম্ব আধান সাপোজ দেওয়া হলো, তার ফলে এই বস্তুর বিভব যদি 1 ভোল্ট বৃদ্ধি পায়, 1 ভোল্ট 1 ভোল্ট যদি বাড়ে, তাহলে আমরা এই বস্তুর ধারকত্বকে আমরা বলবো 1 ফ্যারাড। আমি আবার বলছি যে কোনো বস্তুকে যদি 1 কুলম্ব আধান দেওয়া হয় এবং তার ফলে তার বিভব যদি 1 ভোল্ট বৃদ্ধি পায়, তাহলে তোমরা এই ইকুয়েশনটা থেকে দেখতে পাচ্ছ যে এখানে 1 কুলম্ব আর এখানে 1 ভোল্ট বসালে সি ইকুয়ালস টু 1 আসে, অর্থাৎ 1 কুলম্ব, এটা 1 কুলম্ব, এটা 1 ভোল্ট বসালে তাহলে এটা হবে 1 ফ্যারাড। 1 কুলম্ব অর্থাৎ কুলম্ব বাই ভোল্ট ইকুয়ালস টু হচ্ছে ফ্যারাড। এখন এই যে ফ্যারাড, এই ফ্যারাড একটা খুব 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 উচ্চমানের একটা একক, খুব উচ্চমানের একক। তাহলে এমনি সাধারণভাবে আমাদের চারপাশে যে সমস্ত বস্তু নিয়ে আমরা কাজ করি বা যে সমস্ত সার্কিট উপাদান নিয়ে আমরা কাজ করি তাদের ধারকত্ব অনেক কম হয়, যথেষ্ট কম হয়। এই জন্য আমরা একটা ধারকত্বের ছোট ইউনিট আমরা ব্যবহার করি। ধারকত্বের ছোট ইউনিট, সেই ছোট ইউনিটটা কি না মাইক্রোফ্যারাড। যেটাকে মিউ এফ বলে লেখা হয় এবং দেখা গেছে যে 1 মাইক্রোফ্যারাড, মাইক্রো মানে জানো 10⁻⁻6 অর্ডারে হয়, 10⁻⁻6 ফ্যারাড। এবং আরো একটি একক আছে পিকোফ্যারাড বা মাইক্রোফ্যারাড। পিকোফ্যারাড মানে এটাকে পি এফ দিয়ে লেখা হয়। 1 পিএফ মানে হচ্ছে পিকোফ্যারাড মানে হচ্ছে 10⁻⁻6 মাইক্রোফ্যারাড বা 10⁻⁻12 ফ্যারাড, 10⁻⁻12 ফ্যারাড। এখন এই যে ধারকত্ব, যে কোনো, আমি বললাম যে যে কোনো পরিবাহীরই একটা নির্দিষ্ট ধারকত্ব থাকতে পারে যে কোনো পরিবাহীতে, কারণ যে কোনো পরিবাহীর একটা নির্দিষ্ট পরিমাণ আধান সঞ্চয় করার ক্ষমতা থাকে। তাহলে ধারকত্ব মূলত কি প্রকাশ করে না, প্রকাশ করে যে আধান সঞ্চয় করার ক্ষমতা, যে যত বেশি আধান সঞ্চয় করতে পারবে তার ধারকত্ব তত বেশি হবে। অর্থাৎ যে এই যে আমি যদি এই ইকুয়েশনটা কিউ এর মান যদি বেশি হয় এবং ভি এর মান যত কম হবে সি এর মান তত বেশি হবে। অর্থাৎ যদি অনেক পরিমাণ আধান দিয়ে দেওয়ার ফলে কোনো বস্তুর বিভব অনেক অল্প পরিমাণ বাড়ে, তাহলে তার ধারকত্ব কিন্তু অনেক বেশি হবে। ধরা যাক
যে দুটো বস্তুতে দুটোতেই আমি 100 কুলম্ব করে আধান দিলাম, কিন্তু দেখা যাচ্ছে যে একটার বিভব এর ফলে বাড়লো 500 ভোল্ট, আরেকটির বিভব বাড়লো 100 বা 50 ভোল্ট। তাহলে এদের দুটোর মধ্যে কার ধারকত্ব বেশি হবে? অবভিয়াসলি এটার ধারকত্ব বেশি হবে, কারণ আমরা দেখছি যে C প্রপোর্শনাল টু 1/V, অর্থাৎ V যার কম হবে তার ধারকত্ব বেশি হবে। কারণ অবভিয়াসলি V যদি বেশি হয়, এর ভোল্টেজ যদি বেশি হয়, তার থেকে আধান ক্ষরণের প্রবণতা বাড়বে। এই জন্য একই পরিমাণ আধান দিয়ে যার বিভবটা কম বাড়বে তারই ধারকত্ব বেশি হবে। এখন এই যে আহিত পরিবাহী, কোনো পরিবাহীকে কোনো যদি আধান দেওয়া হয়, তাহলে তার মধ্যে তো একটা শক্তি সঞ্চিত থাকবে। আগেই বলেছি যে আধানগুলোকে কাছাকাছি নিয়ে এসে জড়ো করতে কৃতকার্য করতে হবে, কারণ ওরা একই ধরনের আধান হয়, পরস্পরকে বিকর্ষণ করছে। তো এরকম একটা সিস্টেম যদি আমি তৈরি করি, তাহলে তার মধ্যে কতটা আধান সঞ্চিত থাকবে। ধরা যাক একটা বস্তু, এতে কিছু আধান রয়েছে, ধনাত্মক হতে পারে বা ঋণাত্মক হতে পারে, যাই হোক না কেন, এর বিভব সাপোজ V। এখন এতে যদি আমি আরো কিছু পরিমাণ আধান দিই, তবে এই বিভব আবার বাড়বে, বা এর থেকে কিছু আধান নিয়ে নিলে বিভব কমবে। তাহলে এর কৃতকার্য, এই যে আমি যদি আরো আধান দিতে যাই, তাহলে কি হবে? আমি যদি কিউ পরিমাণ আধান দিতে যাই আরো, তাহলে V বেড়ে যাবে। এখন কৃতকার্য মানে আমরা কি পড়েছিলাম? কৃতকার্য সমান হচ্ছে যে পরিমাণ আধান দেওয়া হচ্ছে সেই আধানের পরিমাণ ইনটু বিভব, ওই সিস্টেমটার বিভব। কিন্তু এখানে এই কিউ পরিমাণ আধান দিলে দেখা যাচ্ছে বিভব বেড়ে যাচ্ছে, বিভবটা কনস্ট্যান্ট থাকছে না। তাহলে আমি কি করে এই কৃতকার্যটা বার করব? এখন কৃতকার্যটা বার করলে আমরা সঞ্চিত স্থিতিশক্তি বার করতে পারবো না। যে পরিমাণ কৃতকার্য হচ্ছে সেটাই ওর মধ্যে স্থিতিশক্তি রূপে সঞ্চিত থাকবে। তাহলে এখানে আমরা ক্যালকুলাসের সাহায্য নেব। আমরা করলাম কি, খুব ক্ষুদ্র পরিমাণে আমরা একে আধান দিলাম, খুব ক্ষুদ্র পরিমাণে, একদম অলমোস্ট ডিকিউ পরিমাণ আমি একে এই পরিবাহীকে আধান দিলাম। তাহলে এত ক্ষুদ্র পরিমাণ আধান দিলাম যাতে এই V খুব একটা পরিবর্তন হলো না, প্রায় কনস্ট্যান্ট থাকে এরকম মনে করতে পারি যে এই ডিকিউ আধানকে এত ক্ষুদ্র পরিমাণ দেওয়া হলো, অত্যন্ত ক্ষুদ্র পরিমাণ দেওয়া হয়েছে, যার ফলে V এর নেগলিজিবল চেঞ্জ আমরা এখানে কনসিডার করছি না। তাহলে এক্ষেত্রে এই যে স্মল আধান ডিকিউ দেওয়ার ফলে এই কৃতকার্য কত হবে? DW ইকুয়ালস টু হয়ে যাবে V ইন্টু ডিকিউ। এই পরিমাণ ডিকিউ পরিমাণ আধান দেওয়ার ফলে এই পরিমাণ কৃতকার্য হলো। এখন তাহলে আমরা মোট যদি ওকে কিউ পরিমাণ আধান দিই, শূন্য থেকে আস্তে আস্তে ধীরে ধীরে বাড়িয়ে যদি ক্যাপিটাল কিউ পরিমাণ আধান দিই, শূন্য থেকে যদি ক্যাপিটাল কিউ পরিমাণ আধান এই বস্তুতে দিই, তাহলে তারপরে ওর মোট কৃতকার্য কত হবে? তাহলে W ইকুয়ালস টু ইন্টিগ্রেশন V ডিকিউ 0 টু ক্যাপিটাল কিউ। এই ইন্টিগ্রেশনটা আমাদের করতে হবে। এখন আমরা জানি যে V মানে হচ্ছে কি, V মানে হচ্ছে কিউ বাই সি, কারণ আমরা কিউ ইকুয়ালস টু আমরা জানি যে CV, কিউ ইকুয়ালস টু CV, তার মানে V এখান থেকে হচ্ছে কিউ বাই সি। তাহলে এখানে আমরা 0 টু কিউ, এখানে কিউ ডিকিউ বাই সি, এখানে V এর জায়গায় আমরা কিউ বাই সি বসালাম। তাহলে 1/c বাইরে চলে আসবে, সিটা কনস্ট্যান্ট, এটা তো একটা ধ্রুবক, ধারকত্ব যে কোনো পদার্থের একটা নিজস্ব বৈশিষ্ট্য। তাহলে W ইকুয়ালস টু এখানে 1/c চলে আসছে, আর ভিতরে ইন্টিগ্রেশনটা যদি করো, খুব সহজ ইন্টিগ্রেশন, তাহলে ওটা আসবে কিউ স্কোয়ার বাই 2, বা এখানে আসছে হাফ কিউ স্কোয়ার বাই সি, হাফ কিউ স্কোয়ার বাই সি। তাহলে এই পরিমাণ এনার্জি ওর মধ্যে স্টোর থাকবে। এখন
কিউ এর জায়গায় যদি আমি সিভি বসাই, এখানে কিউ এর জায়গায় যদি আমি কিউ ইকুয়ালস টু সিভি, আমরা জানি কিউ ইকুয়ালস টু সিভি, এটা যদি বসাই আমি এখানে, তাহলে এটা দেখতে পাবো ডব্লিউ ইকুয়ালস টু হাফ সি ভি স্কোয়ার। তাহলে ডব্লিউ ইকুয়ালস টু হাফ সি ভি স্কোয়ার বা হাফ কিউ স্কোয়ার বাই সি, এই পরিমাণ শক্তি সঞ্চিত থাকবে, এটাই কৃতকার্য হবে এবং এই পরিমাণ শক্তি সঞ্চিত থাকবে। ওই জন্য ডব্লিউকে আমরা ই দিয়ে চিহ্নিত করি, এনার্জি তো, ওই জন্য ই দিয়ে আমরা একে চিহ্নিত করি, হাফ সি ভি স্কোয়ার বা হাফ কিউ স্কোয়ার বাই সি। এটা কোনো আহিত পরিবাহীর সঞ্চিত স্থিতিশক্তি, যেখানে সি হচ্ছে ধারকত্ব, ভি হচ্ছে বিভব। এখন আমরা একটি পরিবাহী গোলকের কথা আমরা বিবেচনা করব এবং সেই গোলকের ধারকত্ব কত হয় সেটা আমরা এখান থেকে বার করব। পরিবাহী গোলকের ধারকত্ব, এখন আমরা যদি একটা এরকম পরিবাহী গোলক নিই যার ব্যাসার্ধ আর এবং তাকে কিছু পরিমাণ আধান দেওয়া হলো, সাপোজ এখানে কিউ পরিমাণ আধান প্লাস কিউ পরিমাণ আধান দেওয়া হলো, তাহলে এই গোলকের উপরিতলের বিভব কত হবে? আমরা জানি গোলকের ভিতরে ফাঁপা যদি হয় বা সলিড হোক, যা হোক না কেন, বিভবটা কনস্ট্যান্ট থাকে। এর আগে আমরা দেখেছি, পরিবাহী গোলক নিয়ে আলোচনা করেছিলাম। তাহলে সমস্ত আধানটাই কেন্দ্রে জমা আছে ধরে নিয়ে আমাদের বিভব বার করতে হয় এবং এই পরিবাহী গোলকের ভি ইকুয়ালস টু হবে 1/4 পাই এপসাইলন, এপসাইলন হচ্ছে চারিদিকের মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, ইন্টু কিউ, এটা হচ্ছে কিউ বাই আর, এটা হচ্ছে বিভব, এই গোলকের বিভব। এখন গোলকে কিউ পরিমাণ আধান রয়েছে, তাহলে ধারকত্ব কত হবে? সি। আমরা জানি যে কিউ ইজ ইকুয়াল টু সিভি, বা সেখান থেকে কিউ বাই ভি, সি ইকুয়ালস টু হবে ধারকত্ব কিউ বাই ভি, অর্থাৎ আধান আর বিভবের রেশিও। তাহলে এখানে যদি আমি বসিয়ে দিই কিউ, ভি এর জায়গায় যদি কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন আর যদি বসিয়ে দিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সি ইকুয়ালস টু 4 পাই এপসাইলন আর, এইটা আসছে। অর্থাৎ ধারকত্ব ওর ব্যাসার্ধের সমানুপাতিক। ধারকত্ব যত বাড়বে তত দেখা যাবে ওর ব্যাসার্ধ যত বাড়বে ওর ধারকত্ব তত বাড়বে। এটা যদি বায়ু বা শূন্য মাধ্যম হতো তাহলে এপসাইলন 0 হয়ে যেত। এবং যদি সিজিএস পদ্ধতি, আমরা সব কিছু এসআই পদ্ধতিতে করছি, যদি সিজিএস পদ্ধতিতে দেখতাম তাহলে এই কনস্ট্যান্টটা কিন্তু 1 হয়ে যেত। যদি আমরা সিজিএসে করতাম, সিজিএস পদ্ধতিতে, তাহলে দেখা যেত যে এই ভিটা হয়ে যেত কিউ বাই আর, সিজিএস পদ্ধতিতে, আর হচ্ছে বায়ু মাধ্যমের ক্ষেত্রে তাহলে ভি ইজ ইকুয়াল টু কিউ বাই আর হতো, তাহলে সি ইকুয়ালস টু হয়ে যেত কিউ বাই ভি, দ্যাট ইজ কিউ বাই আর, দ্যাট ইজ সি ইকুয়ালস টু আর। অর্থাৎ সিজিএস পদ্ধতিতে ওর ধারকত্ব ব্যাসার্ধের সমান হয়ে যেত, আর এসআই পদ্ধতিতে হলে একটা 4 পাই এপসাইলন 0 বা 4 পাই এপসাইলন একটা ফ্যাক্টর এখানে গুণ থাকবে। আচ্ছা, এ পর্যন্ত দেখলাম আমরা পরিবাহী গোলকের ধারকত্ব দেখলাম, বা কোনো আহিত পরিবাহীতে কতটা শক্তি সঞ্চিত থাকে সেটা দেখলাম। শক্তির ব্যাপারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ভালো করে পড়বে ওটা। আচ্ছা, এবার দুটো পরিবাহী গোলকের মধ্যে কিভাবে আধান বন্টন হয় সেটা আমরা এবার দেখব। ধরা যাক তাহলে আধানের বন্টন, ধরা যাক এ একটা বস্তু, এর ধারকত্ব C1, আর একটা বি একটা বস্তু, এর ধারকত্ব সাপোজ C2। এখন এই যে এই দুটো বস্তুকে যদি আমি Q1 আধান দিয়ে দিই আর এর যদি Q2 আধান দিয়ে দিই, তাহলে এদেরকে জুড়ে দেওয়ার পরে সাধারণ বিভব কত হবে সেটা আমাদের বার করতে হবে। দেখো, এটা যদি Q1 আধান দিই তাহলে এর বিভব হবে V1 ইকুয়ালস টু Q1 বাই C1, আর এর বিভব V2 ইকুয়ালস টু হবে Q2 বাই
C2। এখন এই দুটো গোলককে এই C1 আর C2কে যদি আমি একটা তার দিয়ে, পরিবাহী তার দিয়ে জুড়ে দিই, তাহলে কি হবে? উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে আধান পরিবাহিত হবে। যদি আমরা এখানে ধরে নিই যে V1 গ্রেটার দ্যান V2, তাহলে এদিক থেকে এদিকে ধনাত্মক আধান প্রবাহিত হবে বা কারেন্ট প্রবাহিত হবে, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে প্রবাহিত হবে। কতক্ষণ প্রবাহিত হবে? না, যতক্ষণ না পর্যন্ত দুজনের বিভব সমান না হয়। তোমরা এরপরে দেখবে ওহমের সূত্রের ক্ষেত্রে তড়িৎ পরিবহনের একমাত্র কারণ হচ্ছে বিভব পার্থক্য। বিভবের পার্থক্য থাকলে তবেই দুটো বস্তুর মধ্যে তড়িৎ পরিবাহিত হবে। যখন বিভব সমান হয়ে যাবে তখন তড়িৎ পরিবহন বন্ধ হয়ে যাবে। তাহলে এর একটা কমন বিভবে পৌঁছবে। আমি ধরে নিই সেই বিভব ভি, দুজনেরই একই বিভব ভি হয়ে যাবে। এটা একটা জলের লেভেলের মতো। দুটো যদি পাত্র থাকে এবং তাদের মধ্যে যদি একটা নল দিয়ে জোড়া থাকে, তবে যদি ওদের মধ্যে হাইটের পার্থক্য থাকে, তবেই কিন্তু ওই মধ্যবর্তী কানেক্টিং নল দিয়ে জল প্রবাহিত হয়। কতক্ষণ প্রবাহিত হবে? না, যতক্ষণ না দুটো হাইট একই রকম হবে। এক্ষেত্রেও তাই, দুটো বিভব যতক্ষণ একই রকম হবে ততক্ষণ এর এই প্রবাহিত হতে থাকবে। এখন এই সাধারণ বিভব ভি কত হবে? না, এখন এটা একটা সিস্টেম হিসেবে কাজ করছে, যার মোট ধারকত্ব হবে C1 প্লাস C2, যাদের মোট ধারকত্ব এখন। আর এদের মোট আধান, এখন মোট আধানের পরিমাণ হয়ে যাবে Q1 প্লাস Q2। তাহলে এখন এদের মোট আধান হচ্ছে Q1 প্লাস Q2, এটা হচ্ছে এদের মোট আধান। আর এদের মোট ধারকত্ব হচ্ছে C1 প্লাস C2। তাহলে অবভিয়াসলি এই যে V ইকুয়ালস টু হবে মোট আধান C1 প্লাস C2, এটা। বা এখান থেকে আমরা যদি Q1 আর Q2 এর ভ্যালু বসিয়ে দিই এখানে, তাহলে Q1 ইকুয়ালস টু C1 V1, এটা হবে। Q1 ইকুয়ালস টু হচ্ছে Q1 হচ্ছে C1 V1 প্লাস C2 V2 ডিভাইডেড বাই C1 প্লাস C2। তাহলে এই কমন পোটেনশিয়ালে কিন্তু এটা পৌঁছবে, বিভবে এটা পৌঁছবে। তাহলে এখন এদের মধ্যে আধানের পরিমাণ তাহলে কত হবে? আমি যদি ধরে নিই এতে এখন আধানের পরিমাণ Q1 প্রাইম আর এতে Q2 প্রাইম, তাহলে Q1 প্রাইম এখন আধানের পরিমাণ হবে এর C1 ইন্টু ভি কমন পোটেনশিয়াল। C1 তো চেঞ্জ হবে না, ধারকত্ব চেঞ্জ হবে না। তার মানে এটা হয়ে যাবে যে ভি এর ভ্যালুটা যদি আমরা বসিয়ে দিই C1, তাহলে C1 এটা হবে C1 V1 প্লাস C2 V2 ডিভাইডেড বাই C1 প্লাস C2, এটা হয়ে যাবে Q1 প্রাইম। আর Q2 প্রাইম কত হবে? তাহলে একইভাবে এখান থেকে Q2 প্রাইম ইকুয়ালস টু হয়ে যাবে C2 ইন্টু ভি, মানে ভি এর ভ্যালু এখানে বসিয়ে দিতে হবে। হ্যাঁ, ভি এর ভ্যালু বসিয়ে দিলে C1 V1 প্লাস C2 V2 ডিভাইডেড বাই C1 প্লাস C2, এটা হবে। আর এটা এখনকার আধান, এই দুটো এখনকার আধানের পরিমাণ হয়ে যাবে। আর এটা হবে সাধারণ বিভব। তাহলে এইভাবে এটা বণ্টিত হয়। বণ্টিত হওয়ার সময় ফাইনাল বিভবটা একই থাকবে, এটা মনে রাখবে। এখানে এই যে একটা চূড়ান্ত বিভবে পৌঁছাবে, যেটা হবে এদের মোট তড়িৎ আধান ডিভাইডেড বাই মোট ধারকত্ব। এই যে আধান বন্টন হলো জুড়ে দেওয়ার ফলে, তাহলে এই যে আধান যে বন্টন হচ্ছে, এর ফলে কিছুটা কিন্তু শক্তি ক্ষয় হবে। শক্তি ক্ষয় হওয়ার ফলে কতটা শক্তি ক্ষয় হবে সেটা কিন্তু আমরা এখান থেকে বার করতে পারি। কতটা শক্তি ক্ষয় হবে এর ফলে, দেখো এখানে এর শক্তি ছিল হাফ C1 V1 স্কোয়ার, এর শক্তি ছিল হাফ C2 V2 স্কোয়ার, বা এটাকে হাফ Q1 স্কোয়ার বাই C1ও করে নেওয়া যায়। এটাকেও এটা E2 ধরে নিচ্ছি, এটা E1 ধরে নিচ্ছি। এটাকেও হাফ Q2 স্কোয়ার বাই C2 এটাকেও করে নেওয়া যায়। এখন যখন কমন পোটেনশিয়াল V হয়ে গেল, তখন এদের এনার্জি হবে হাফ C1 প্লাস C2, মোট ধারকত্ব তখন C1 প্লাস C2 ইন্টু V স্কোয়ার। তাহলে কতটা এনার্জি লস হচ্ছে?
এনার্জি লস ডেল্টা ই, যে ডেল্টা ই ইকুয়ালস টু হবে প্রথমের মোট এনার্জি অর্থাৎ হাফ C1 V1 স্কোয়ার প্লাস হাফ C2 V2 স্কোয়ার, এটা মাইনাস অন্তিম এনার্জি অর্থাৎ হাফ C1 প্লাস C2 ইন্টু V স্কোয়ার। তাহলে এইটা, এই যে এই পরিমাণ শক্তি ক্ষয় হবে, এটা প্রথমের শক্তি ছিল সঞ্চিত শক্তি, এটা অন্তিম সঞ্চিত শক্তি। তাহলে প্রথমের সঞ্চিত শক্তি থেকে আমরা অন্তিম সঞ্চিত শক্তিটা বাদ দিচ্ছি, দিয়ে আমরা এনার্জি লসটা পাচ্ছি। এখন এটা তোমাদের বাড়ির কাজ থাকলো, এই ম্যাথমেটিক্যাল সিম্পলিফিকেশনটা তোমরা বাড়িতে করবে। বাড়িতে করলে এটা ফাইনাল যেটা ক্যালকুলেশন করে যেটা আসবে সেটা আমি অ্যান্সারটা এখানে বলে দিচ্ছি, যে ডেল্টা ই ইকুয়ালস টু এখানে আসবে হচ্ছে হাফ C1 প্লাস C2, আর উপরে থাকবে C1 C2 ডিভাইডেড বাই V1 মাইনাস V2 এর হোল স্কয়ার। তাহলে এরকম একটা টার্ম আসবে, তোমরা এটা বাড়িতে ট্রাই করো ম্যাথমেটিক্যাল সিম্পলিফিকেশন করে যে কিভাবে এটা আসবে। এবার আমরা সরাসরি ধারকের চলে আসি। এখন কোনো পরিবাহী কিছু পরিমাণ আধান স্টোর করে রাখে বা সঞ্চয় করে রাখে, এবং সেই সঞ্চিত আধান বিভিন্ন ক্ষেত্রে আমাদের বিভিন্ন ইলেকট্রনিক সার্কিটের ক্ষেত্রে এই আধান স্টোর করার দরকার হয় এবং সেগুলো আমাদের কাজে লাগে। তাহলে ধারক, কি করে ধারক বানানো হয় সেটা আমাদের একটু দেখতে হবে। তাহলে আমরা দেখলাম যে C ইকুয়ালস টু হচ্ছে Q বাই V, অর্থাৎ একটা বস্তুকে এমন ব্যবস্থা করব যাতে করে একে আধান দেব, আমাদের লক্ষ্য থাকবে একে আধান দিচ্ছি, প্লাস আধান হোক মাইনাস আধান হোক যাই হোক না কেন, অথচ এর বিভব যেন খুব একটা না বাড়ে, এটা আমাদের লক্ষ্য হবে, যাতে উচ্চমানের C তৈরি করার জন্য। তাহলে এটা কিভাবে তৈরি করা হয় না, পরিবাহীতে আধানের পরিমাণ বা বিভবের পরিমাণ কতগুলো বিষয়ের উপর নির্ভর করে। তাহলে অ্যাকচুয়ালি ধারকত্ব, পরিবাহীর ধারকত্ব কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? তাহলে পরিবাহীর যে পরিবাহী ধারকত্ব, ধারকত্ব বলতে কি বোঝায় না, আমি আবার বলছি যে একক পরিমাণ বিভব বৃদ্ধি করতে যে পরিমাণ আধান লাগে সেটাই হচ্ছে ধারকত্ব। তাহলে পরিবাহীর ধারকত্ব এই বিষয়গুলোর উপর নির্ভর করবে। এক নম্বর হচ্ছে পরিবাহীর উপরিতলের ক্ষেত্রফল। উপরিতলের ক্ষেত্রফল তোমরা এটা দেখতে পাবে যে C প্রপোর্শনাল টু পরবর্তীকালে A হয়, এই যেখানে এরিয়া, এই যে ক্ষেত্রফল, উপরিতলের ক্ষেত্রফল। কারণ উপরিতল যত চওড়া হবে আধানগুলো থাকার তত বেশি জায়গা পাবে, কারণ আধান সবসময় উপরিতলে থাকে, পরিবাহীর উপরিতলে আধান থাকে এবং তারা পরস্পরকে বিকর্ষণ করে। এই জন্য যত সারফেস এরিয়া যত বেশি হবে পরস্পর থেকে দূরে থাকতে পারবে এবং বিভব তত কম হবে ওদের। অর্থাৎ এখানে বিভবের সঙ্গে কিন্তু 1/a রিলেশনটা রয়েছে, অর্থাৎ a বাড়লে বিভব কমবে, অবভিয়াসলি C বাড়বে। তাহলে এরিয়াটা সবসময় অনেক উপরের তলে এরিয়াটা বেশি করতে হবে, যাতে অনেক আধান সেখানে দেওয়ার ফলেও বিভব যাতে না বাড়তে পারে। নাম্বার 2, পরিবাহীর নিকটে কোনো পরাবিদ্যুৎ পদার্থের উপস্থিতি। পরিবাহীর নিকটে বৈদ্যুতিক পদার্থের উপস্থিতি। এই উপস্থিতি কিন্তু যা ডাইরেক্টলি কনস্ট্যান্ট K, এই C কিন্তু K এর সমানুপাতিক হয়। K যত বাড়বে ডাইরেক্টলি কনস্ট্যান্ট, K কিন্তু ডাইরেক্টলি কনস্ট্যান্ট, C যত বাড়বে, এই K যত বাড়বে ওই ধারকত্ব তত বাড়বে। এটার ব্যাখ্যা কিভাবে দেওয়া যায় না, ধরা যাক যে একটা পরিবাহীতে কিছু পরিমাণ আধান আছে, আমি ধরে যাক মাইনাস দিলাম, বারবার প্লাস হচ্ছে, এবার একটু মাইনাস ধরে দেখি। তাহলে কি হবে, এই পরিবাহীর
চারিদিকে যদি ডাইইলেকট্রিক থাকে তাহলে এই তড়িৎ ক্ষেত্রের জন্য সেগুলোকে পোলার বা ধ্রুবীয় করে নেবে, ডাইপোল তৈরি হয়ে যাবে, এবং এরকমভাবে বাতাসের অণুগুলো বা পরাবিদ্যুতের অণুগুলো, পরাবৈদ্যুতিক পদার্থ যেগুলো থাকে যাই থাকুক না কেন, কাঁচ কাঠ এইরকমভাবে এরা অণুগুলো এইভাবে পাশ দিয়ে সজ্জিত হয়ে যাবে, যার ফলে কি হবে, এর বিভব কিন্তু যথেষ্ট কমে যাবে। এইভাবে যদি সজ্জিত হয়ে যায় তাহলে দেখো এই যে প্লাস আয়নগুলো এই বা আধানগুলো, এইগুলো কিন্তু এর ধনাত্মক আধান, এই ঋণাত্মক আধানের প্রভাবকে কিছুটা কমিয়ে দেবে, যার ফলে বিভবটা কমে যাবে, এবং বিভব কমে গেলে অবভিয়াসলি সি বেড়ে যাবে। তাহলে এই কারণেই আশপাশে যদি বায়ুর বা পরিবর্তে যদি অন্য কোনো পরাবিদ্যুতের পদার্থ থাকে তাহলে ওই বস্তুর বিভব কমে যাবে এবং ওর ধারকত্ব বেড়ে যাবে। আর একটা আছে নাম্বার 3 পয়েন্ট, সেটা হচ্ছে কি পরিবাহীর নিকটে, 3 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে পরিবাহীর নিকটে ভূসংলগ্ন পরিবাহীর উপস্থিতি। যদি গ্রাউন্ড করে দেওয়া হয় তাহলে কি হবে, তোমরা এর আগেই দেখেছো, প্রথম দিকটা একদম প্রথম দিকেই দেখেছো যে একটা যদি এরকম বস্তু থাকে যার মধ্যে আয়ন রয়েছে, তাহলে তার পাশে যদি একটা ভূসংলগ্ন পরিবাহী থাকে তাহলে এর তড়িৎ আবেশের জন্য এদিকে মাইনাস এবং এদিকে প্লাস আধান আবিষ্ট হবে, তড়িৎ আবেশ ঘটবে, এবং একে যদি গ্রাউন্ড করে দেওয়া হয় তাহলে এই প্লাস আধানগুলো সব মাটিতে চলে যাবে, কারণ এটা মুক্ত আধান, শুধু মাইনাসটা এখানে থেকে যাবে। এই মাইনাস আয়ন এর ধনাত্মক আয়নের প্রভাবকে কিছুটা কমিয়ে দেবে, যার ফলে এর বিভব কমে যাবে এবং এর ধারকত্ব বাড়বে। তাহলে এই তিনটে বিষয় আমাদের মাথায় রাখতে হবে যে এগুলো হলে পরিবাহীর ধারকত্ব বৃদ্ধি পাবে, অর্থাৎ আধান স্টোর করে রাখার ক্ষমতা বাড়বে। এখন এগুলোকে কাজে লাগিয়ে আমরা ধারকত্ব তৈরি করেছি, যেগুলো ব্যবহারযোগ্য ধারক সেই রকম ধারক তৈরি করেছি, এবং সেগুলো কিভাবে তাহলে ধারক, এই তিনটে বিষয় মাথায় রেখে আমরা ধারক তৈরির সময় দেখেছি যে একটি পরিবাহী পাত নেওয়া হয়, যার ক্ষেত্রফল যথেষ্ট পরিমাণে বৃদ্ধি করা হয়, এবং এর কাছাকাছি আরেকটি ভূসংলগ্ন পরিবাহী রাখা হয়, এবং এদের মধ্যবর্তী অংশটা কোনো পরাবৈদ্যুতিক পদার্থ দিয়ে ভর্তি করে দেওয়া হয়। তাহলে এইভাবে একটা ধারক তৈরি করা হয়, এবং ধারকের দুটো পয়েন্ট থাকে, আমরা দেখতে পাচ্ছি যে একটা এই দিকের পয়েন্ট যেটাতে আধান দেওয়া হয়, একটা ভূসংলগ্ন করা হয়, অর্থাৎ ধারকের চিহ্ন, এখান থেকে ধারকের চিহ্ন কিন্তু এরকম দুটো সমান্তরাল দাগ, এবং এর থেকে দুটো এরকম কানেকশন পয়েন্ট বেরিয়ে যাবে, এটা হচ্ছে ধারকের চিহ্ন। ব্যাটারির চিহ্ন কিন্তু এরকম অনেকটা, কিন্তু এর থেকে একটু অন্যরকম। ব্যাটারি একটা বড় একটা ছোট হয়, যেটা ছোট সেটা হচ্ছে নেগেটিভ হয়, যেটা বড় সেটা পজিটিভ হয়, কিন্তু এর ক্ষেত্রে দুটোই সমান আকৃতির দাগ হয়। তাহলে এই যে ধারকত্ব, দুটো পাতকে সমান্তরালভাবে রেখে এই ধারকটা তৈরি করা হয়। তাহলে এই ধারক যখন তৈরি করা হলো, এবার এদেরকে কিভাবে ব্যবহার করব। ধারক তৈরির ব্যাপারটা আমি অনেকটা একটু বলি। ধরো এই হচ্ছে ধারক, আমরা যেগুলো দেখতে পাই, তোমরা দেখতে পাচ্ছ যে এই যে কালো অংশটা, এটা একটা ধারক, এর দুটো লিড আছে দেখতে পাচ্ছ, হ্যাঁ, দুটো লিড, একটা এদিকে একটা লিড, এদিকে একটা লিড, দেখতে পাচ্ছ দুটো লিড রয়েছে, এটা একটা ধারক। আচ্ছা, এর মধ্যে গঠনটা কীরকম থাকে আমি বলছি। এর মধ্যে গঠনটা থাকে এরকম, দুটো মেটাল পাত নেওয়া হয়, মেটাল পাত, যথেষ্ট চওড়া পাত, মেটাল পাত। তা এই দুটো মেটাল পাত, যাতে এটা দুটো ধারকের দুটো প্লেট হিসেবে কাজ করবে, এই দুটো মেটাল পাতের মধ্যে একটা মোমে ভিজানো কাগজ বা ডাইইলেকট্রিক পদার্থ এরকম রাখা হয়, রেখে এইভাবে আটকে দেওয়া হলো, অর্থাৎ দুটো ধাতব পাতের মধ্যে একটা কুপরিবাহী পদার্থ বা ডাইইলেকট্রিক পদার্থ
কাগজ, মোম বা প্যারাফিন মিশিয়ে কাগজ। এর উপরে আরেকটি কাগজ দেওয়া হয় যাতে রোল করার সময় টাচ না হয়ে যায়, কুপরিবাহী। তাহলে কি আমরা দেখতে পাচ্ছি, যে দেখতে পাচ্ছ যে প্রথমে কাগজ দেওয়া হয়েছে, তারপরে মেটাল পাত, অ্যালুমিনিয়াম বা অন্য কিছুর পাত, তারপরে আবার কাগজ, তারপরে আবার মেটাল পাত। এই যে পুরো সিস্টেমটা, এই পুরো সিস্টেমটাকে পুরো করা হয় কি, একটা রোল করা হয়, এরকমভাবে উঠিয়ে রোল করা হয়। তাহলে রোল করলে হচ্ছে কি, পাত দুটো কিন্তু পরস্পরকে টাচ করছে না, পরস্পরের সমান্তরালভাবেই থেকে যাচ্ছে, কিন্তু অনেক কম জায়গার মধ্যে আমরা কিন্তু এইটুকুকে রাখতে পারছি। পুরো সিস্টেমটাকে অনেক কম জায়গার মধ্যে আমরা রাখলাম। এই যে তৈরি হয়ে গেল দুটো পাত থেকে দুটো কানেকশান আমি এখান থেকে বার করে নিচ্ছি, এবং এইটাকে একটা মেটালিক খোলের মধ্যে, সিলিন্ড্রিক্যাল খোলের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, ঢুকিয়ে দিয়ে এটা সিল করে দেওয়া হচ্ছে দুটো পা রেখে। এইভাবে তৈরি করা হয়। ঠিক এটা এইভাবেই তৈরি হয়েছে। তোমরা যদি এটাকে তোলো তাহলে দেখবে কালো প্লাস্টিকটা কোটিংয়ের উপর একটা অ্যালুমিনিয়ামের খোল রয়েছে। অ্যালুমিনিয়ামের খোলটা যদি উপর থেকে কেটে ফেলো তাহলে দেখবে ওর মধ্যে এরকম রোল করা কাগজের পাত এবং মেটাল পাত রোল করা রয়েছে, এবং তার থেকে দুটো কানেকশন বার করা হয়েছে। এছাড়াও এই যে এটা একটা ধারক, এই ধারকটার গায়ে দেখো, এই ধারকের কিন্তু ধনাত্মক এবং ঋণাত্মক পোলারিটি আছে। সাধারণত ধারকে কোনো ধনাত্মক প্রান্ত ঋণাত্মক প্রান্ত বলে কিছু হয় না, কিন্তু এগুলো ইলেকট্রোলাইসিস ক্যাপাসিটার, এগুলো বিশেষ ধরনের একটা ক্যাপাসিটার, যে কারণে এতে কিন্তু ধনাত্মক একটা প্রান্ত ধনাত্মক দিকের সঙ্গে লাগাতে হয় ব্যাটারির, আর একটা অন্যটা ঋণাত্মক প্রান্তের সঙ্গে কোনো সার্কিটে যুক্ত করতে হয়। এবং ধনাত্মকটা মাইনাস চিহ্ন দেওয়া রয়েছে লিডের পাশেই, এর উপরেই মাইনাস চিহ্ন দেওয়া রয়েছে। ধনাত্মকটা বুঝতে পারছো যে এই যে মাইনাস চিহ্ন দেওয়া রয়েছে, তাহলে অন্যটা ঋণাত্মকটা মাইনাস চিহ্ন ঋণাত্মক এই লিডের পাশেই দেওয়া রয়েছে, তাহলে অন্যটা ধনাত্মক লিড হবে বা ধনাত্মক কানেকশন করা যাবে। এবং এর গায়ে যেটা লেখা থাকে, এর গায়ে লেখা রয়েছে 2200 মাইক্রোফ্যারাড 25 ভোল্ট, 2200 মাইক্রোফ্যারাড 25 ভোল্ট। তার মানেটা কি? এর গায়ে লেখা রয়েছে, আমি দেখতে পাচ্ছি যে 2200 মাইক্রোফ্যারাড এবং 25 ভোল্ট, এটা এর গায়ে লেখা রয়েছে। তাহলে এটার মানেটা কি? এটার মানে হচ্ছে যে এই যে ধারকটা রয়েছে বা এই যে ক্যাপাসিটারটা রয়েছে, এর ক্যাপাসিট্যান্স হচ্ছে 2200 মাইক্রোফ্যারাড, 2200 মাইক্রোফ্যারাড, এবং একে ম্যাক্সিমাম 25 ভোল্ট বিভব পার্থক্যের সঙ্গে যোগ করা যাবে। তার বেশি যোগ করলে কিন্তু ক্যাপাসিটারটা পুড়ে যেতে পারে। প্রত্যেকটা ক্যাপাসিটারের এরকম একটা ভোল্টেজ রেটিং থাকে, ম্যাক্সিমাম ওই ভোল্টেজ এই দুই প্রান্তে অ্যাপ্লাই করা যায়। তার বেশি হলে এর মধ্যে উচ্চমানের তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে, তড়িৎ ক্ষেত্র যেগুলোকে ভেঙে দেবে এবং খুব গরম হবে, এখানে তড়িৎ পরিবহন করে ক্যাপাসিটারটা পুড়ে নষ্ট হয়ে যাবে। এটা গেল এক ধরনের ক্যাপাসিটার। আর এক ধরনের ক্যাপাসিটার আছে যেটার কোনো পোলারিটি নেই, যেটা যে খুশি, যেমন এই একটা ক্যাপাসিটার তোমরা দেখতে পাচ্ছ, এটা একটা ক্যাপাসিটার, এখানে কিন্তু কোনো পোলারিটি নেই, এটা যে কোনোটাকেই কিন্তু ধনাত্মক বা ঋণাত্মক প্রান্তের সঙ্গে জোড়া যেতে পারে। এটা খুব ক্ষুদ্র মানের ক্যাপাসিটার, এটা পিএফ অর্থাৎ পিকোফ্যারাড অর্ডারে হয়, এটা মাইক্রোফ্যারাড অর্ডারে তোমরা দেখেছো, এটা পিকোফ্যারাড অর্ডারে। খুব সূক্ষ্মভাবে লেখা আমি দেখতে পাচ্ছি না, দেখো তো এটা 47 পিএফ, 47 পিকোফ্যারাড, এটা হচ্ছে 47 পিএফ এর ভ্যালু, মানে খুব কম, বুঝতে পারছো, খুব কম। তাহলে এরকম বিভিন্ন ধরনের ক্যাপাসিটার, এটা একটা ইলেকট্রোলাইসিস ক্যাপাসিটার, এটা একটা ক্যাপাসিটার। হ্যাঁ, তা এরকম বিভিন্ন ধরনের আমরা ক্যাপাসিটার দেখতে পাই। তোমরা দেখছো যে এটা একটা ইউপিএস সার্কিট, ইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই, দেখেছো কত ক্যাপাসিটার আছে, দেখছো যে এই সবগুলো ক্যাপাসিটার এইগুলো রয়েছে, দেখতে পাচ্ছ এগুলো ক্যাপাসিটার, এই যে এই ক্যাপাসিটার রয়েছে, অনেক ক্যাপাসিটার কিন্তু এরকম সার্কিটে থাকে, এবং এগুলোর প্রয়োগ আস্তে আস্তে আমরা দেখব। তা এখানে 2200 মাইক্রোফ্যারাড মানে কি না, এর বিভব 1 ভোল্ট বৃদ্ধি করতে এখানে 2200 মাইক্রোকুলম এর আধান প্রয়োজন, 2200 মাইক্রোকুলম আধানের প্রয়োজন। আচ্ছা, এবার আমরা আলোচনা করব ক্যাপাসিটারের চার্জিং এবং ডিসচার্জিং। ক্যাপাসিটারের চার্জিং এবং ডিসচার্জিং। চার্জিং ফার্স্ট, আমরা দেখেছি যে ক্যাপাসিটারের দুটো পয়েন্ট থাকে, আমরা এই দুটো পয়েন্টে একটা যদি ব্যাটারির ধনাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত করি আর একটা যদি ঋণাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত করি, তাহলে কি হবে, আমরা এই চার্জিং, এটা সুইচ আছে একটা, সুইচটা অন করে দিলাম, তাহলে কি ঘটবে,
তাহলে এই যে ধনাত্মক প্রান্ত থেকে ধনাত্মক আধান গিয়ে এই প্লেটে জমা হবে, এই প্লেটে জমা হবে, এবং এখান থেকে ঋণাত্মক প্রান্তে ঋণাত্মক আধান এরকমভাবে জমা হবে। এবং আস্তে আস্তে এই দুটো প্লেটের মধ্যে বিভব বাড়তে থাকবে, এবং যতক্ষণ না পর্যন্ত এর তড়িৎচালক বল এই দুটো প্রান্তের মধ্যে বিভব পার্থক্য সমান হবে ততক্ষণ পর্যন্ত এই তড়িৎ প্রবাহ চলতে থাকবে, যতক্ষণ পর্যন্ত এই E=V না হয় ততক্ষণ পর্যন্ত এই তড়িৎ প্রবাহ চলতে থাকবে। তারপরে কি হবে, আস্তে আস্তে এর বিভব প্রভেদ এই তড়িৎচালক বলের সমান হলে স্টপ হয়ে যাবে, থেমে যাবে। তাহলে কি হলো, সুইচটা অন করার সঙ্গে সঙ্গেই কিছুটা তড়িৎ প্রবাহিত হলো, ধারকটায় আধান সঞ্চিত হলো, সঞ্চিত হওয়ার ফলে তারপরে তড়িৎ প্রবাহটা থেমে গেল। এই ঘটনাটাকেই হচ্ছে চার্জিং বলে, এই ঘটনাটাকেই চার্জিং বলবো। এবং এটা যদি আমি গ্রাফিক্যালি যদি প্লট করি তা তোমরা দেখতে পাবে এদিকে যে টাইম টি আর এদিকে কারেন্ট আই যদি ব্যবহার করি তাহলে দেখবো যে এরকম ইনিশিয়ালি টাইম যখন টি 0 ছিল তখন একটা হাই কারেন্ট ফ্লো করবে, তারপর আস্তে আস্তে কারেন্টটা ফল করে যাবে এরকম। ম্যাথমেটিক্যালি এটা মিলবে না, অনেক দূর পর্যন্ত যাবে, কিন্তু প্র্যাকটিক্যালি একটুখানি পরেই এই কারেন্টটা 0 হয়ে যাবে। এটা হচ্ছে চার্জিং। এখন এই অবস্থায় যদি ব্যাটারিটা খুলে নেওয়া হয়, তাহলে কিন্তু এর চার্জ কিন্তু থেকে যাবে, এই প্লেটে কিন্তু কিছুক্ষণ চার্জ থেকে যাবে। এইবার যদি আমি এইটাকে একটি তার দিয়ে জুড়ে দিই, এবার আসছে ডিসচার্জিং। তাহলে এটা হচ্ছে চার্জিং কারেন্টের লেখচিত্র, এটা হচ্ছে চার্জিং। তার মানে কি, যত সময় বাড়ছে দেখো কারেন্ট আস্তে আস্তে কমে যাচ্ছে, যত সময় বাড়ছে কারেন্ট আস্তে আস্তে কমে যাচ্ছে, কারেন্ট কমে যাবে। এবার যখন ডিসচার্জিং হবে, যখন আমি যদি এটাকে একটা যদি রেজিস্ট্যান্স দিয়ে জুড়ে দিই, তাহলে কি হবে, আগে এই দিকে কারেন্ট ফ্লো হয়েছিল আধান জমা হওয়ার জন্য, এখন এই প্লেট থেকে এই স্টোরড আধানগুলো আস্তে আস্তে এখান দিয়ে প্রবাহিত হয়ে এর ঋণাত্মক আধানকে প্রশমিত করবে, এবং এই কারেন্টটা চলবে যতক্ষণ না এই V=0 হয়। যতক্ষণ এই প্লেটের চার্জ নিঃশেষ হয়েছে ততক্ষণ পর্যন্ত এই প্রসেসটা চলতে থাকবে, উল্টো দিকে কারেন্ট ফ্লো হচ্ছে। অর্থাৎ ইনিশিয়ালি জুড়ে দেওয়ার ফলে এখানে যদি একটা সুইচ দিয়ে যদি যখনই সুইচটা টাচ করে দিচ্ছি তখন ইনিশিয়ালি একটা হাই কারেন্ট পাবো, আস্তে আস্তে কারেন্টটা কমে আসবে, কারণ এর সাপ্লাই তো কমে আসছে। যেমন একটা চৌবাচ্চার জলের মতো, যখন প্রথমে চৌবাচ্চার নিচের দিকে নলটা খুলে দিলাম তখন খুব স্পিডে জল বেরোবে, আস্তে 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 যত চৌবাচ্চা খালি হবে জলের ফ্লো কমতে শূন্য হয়ে যাবে, চৌবাচ্চা ফুরিয়ে গেলে শূন্য হয়ে যাবে। এখানেও ঠিক কারেন্ট, এখানে স্টোর চার্জ ফুরিয়ে গেলে এটা 0 হয়ে যাবে। তাহলে এর লেখচিত্রটা কীরকম হবে, ঠিক একই পরিমাণ কারেন্ট উল্টো দিক থেকে শুরু হবে, -I0, আমরা এটা বলছি I0, ইনিশিয়াল কারেন্ট I0। তাহলে এটা +I থেকে শুরু হয়েছিল চার্জিংয়ের সময়, এটা এখন উল্টো দিক থেকে শুরু হয়ে আস্তে আস্তে এটা প্রায় 0-র দিকে চলে যাবে। এইটা হচ্ছে ডিসচার্জিং। অর্থাৎ প্রথমে বেশি থাকছে, তারপর আস্তে আস্তে কমে যাচ্ছে, এবং সেটা উল্টো দিকে। তাহলে এটা চার্জিং লেখচিত্র, এটা ডিসচার্জিং লেখচিত্র। তাহলে এই ঘটনাটা ঘটে কিনা দেখা যাক। আমি এখানে একটা দেখো, এখানে একটা তোমাদের ব্রেডবোর্ড দিয়েছি, ব্রেডবোর্ড। তোমাদের এই জিনিসটার সঙ্গে আবার পরিচিত হতে হবে ফিজিক্স পড়তে গেলে। এটা হচ্ছে ব্রেডবোর্ডে খুব সহজে আমরা লিডগুলোকে আমরা এখানে গাঁথতে পারি। এখানে ফুটো আছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ, আমি একটু হেলিয়ে ধরি, দেখতে পাচ্ছ যে এখানে এই খুব সহজে এই ছিদ্র দিয়ে এখানে করা যায়, এখানে এগুলো গেঁথে দেওয়া যায় এরকমভাবে। এবং এর কানেকশান আছে, উপরের দিকে যে রোটা এটা সরাসরি কানেকশান আছে সব ছিদ্রগুলো একসঙ্গে, তারপরে আরেকটা রয়েছে একটা কানেকশান, নিচের দিকেও একটা কানেকশান রয়েছে, এরকম পরপর দুটো কানেকশান রয়েছে। আচ্ছা, আর রয়েছে এইগুলো এরকম লম্বালম্বিভাবে কানেকশান রয়েছে। ঠিক আছে, আমরা প্রথমে দেখতে পাচ্ছি একটা ব্যাটারি যুক্ত করেছি। এই যে ব্যাটারিটা প্রথমে আমরা যখন এই যে ব্যাটারিটার কীভাবে সার্কিট করেছি, আমরা এই সার্কিটটা তোমরা দেখলে বুঝতে পারবে। এই সার্কিটটা আমরা একটু করি, নাহলে তোমরা এখান থেকে বুঝতে পারবে না। প্রথমে হচ্ছে ব্যাটারি, দেখো উপরে হচ্ছে এই ব্যাটারি, এই ব্যাটারি থেকে দুটো পয়েন্ট আসছে, একটা ধনাত্মক একটা ঋণাত্মক। এইবার এইদিকে একটা এবার হচ্ছে কি, এর থেকে যদি আমরা একটা এলইডি ল্যাম্পে দিয়ে দিই তাহলে ল্যাম্পটা জ্বলবে। এই যে দেখো, এই এলইডি ল্যাম্পে আমরা লাগিয়ে দিলাম, এ দেখো জ্বলছে, ঠিক আছে, এই যে জ্বলছে এলইডি ল্যাম্পটা। এখান দিয়ে কারেন্ট এসে এই যে এই পাত দিয়ে কারেন্ট আসছে, ভিতর দিয়ে কারেন্ট আসছে, এই জ্বলে এই সার্কিটটা কমপ্লিট করছে। দেখতে পাচ্ছ, চলছে।
এখান দিয়ে কারেন্ট আসছে কিন্তু এই তড়িৎ মধ্যে দিয়ে, এবং এর সঙ্গে দেখছো যে এর দুই প্রান্তে একটা ক্যাপাসিটার জুড়ে দিয়েছি, একটা ক্যাপাসিটার, পোলারিটা ঠিক রাখতে হবে নেগেটিভ পজিটিভ দেখে, অর্থাৎ এখানে একটা ক্যাপাসিটারও জোড়া আছে। তাহলে এখানে আমরা একটা 3 ভোল্টের তড়িৎচালক বলের একটা আমরা ব্যাটারি ইউজ করেছিলাম 3 ভোল্ট। তাহলে এটার লাইটটা জ্বলছে এবং সঙ্গে সঙ্গে ব্যাটারি এবং এটাও চার্জ হয়ে গেছে, কিন্তু এটাও কিন্তু এটা পজিটিভ প্লেট, এটাও কিন্তু 3 ভোল্টে কিন্তু চার্জ হয়ে গেছে, এখন এটারও 3 ভোল্ট হয়ে গেছে, সঙ্গে সঙ্গে সাইমালটেনিয়াসলি এই ক্যাপাসিটারটাও চার্জ হয়ে গেছে। এইবার আমি ব্যাটারি কানেকশানটা খুলে দিচ্ছি, অর্থাৎ আমি এখান থেকে এটাকে অফ করে দেবো। তাহলে ব্যাটারিটা পুরো অফ হয়ে যাচ্ছে। দেখো ব্যাটারিটা খুলে নেওয়ার পরেও কিন্তু এই আলোটা জ্বলতে থাকবে। এই যে আমি ব্যাটারিটা এবার খুলে নিলাম, দেখছো তাও কিন্তু আলো কিন্তু নেভেনি, আস্তে আস্তে নিমছে, আলোর জ্বলছে আস্তে আস্তে নিমছে, কিন্তু দেখো সঙ্গে সঙ্গে কিন্তু নেমে যাচ্ছে না, আস্তে আস্তে নিমছে, এখনও কিছুটা জ্বলছে। কেন না, এখন এই দিকে কারেন্ট ফ্লো করে একে সাপ্লাই দিয়ে একে জ্বালিয়ে রেখেছে, এই ক্যাপাসিটারের চার্জ নিয়ে কিন্তু এ জ্বলছে, যে স্টোর করা ছিল যে চার্জটা সেই আস্তে আস্তে ফুরিয়ে যাচ্ছে, প্রায় নেই, দেখেছো। আবার যদি আমি একটু একে ব্যাটারিটি জুড়ে দিই, আবার এ জ্বলবে এবং দেখতে পাচ্ছ আবার জোর হয়ে গেল এবং ক্যাপাসিটারটা চার্জ হয়ে গেল, আবার যদি এটা জুড়ে দিই তাহলে আবার এটা যদি জুড়ে দিই তাহলে আবার ক্যাপাসিটার চার্জ হয়ে গেল, এটা জোর হয়ে গেল, এই যে চার্জ করে দিলাম এবং আবার ব্যাটারিটা খুলে নিলাম, দেখো আস্তে আস্তে লাইটটা নিবে, কারণ এই চার্জগুলো এখানে নিয়ে এই ক্যাপাসিটার কিন্তু একে জ্বালিয়ে রেখেছে, এখন আস্তে আস্তে কারেন্ট কমে যাচ্ছে, ওই জন্য লাইটের ইন্টেন্সিটিটাও কিন্তু কমে যাচ্ছে। আবার এই টাচ করে দিলাম, ক্যাপাসিটার চার্জ হয়ে গেল, দেখতে পাচ্ছ এই যে ক্যাপাসিটারে আমরা সরাসরি ক্যাপাসিটারে চার্জ দিয়ে দিচ্ছি, চলছে জ্বলতে আবার কিছুটা কমে যাচ্ছে। তাহলে দেখলে তোমরা কিভাবে একটা ক্যাপাসিটার চার্জ করা যায় এবং সেটা ডিসচার্জও করা যায়। এগুলো খুব গুরুত্বপূর্ণ, পরবর্তীকালে আমরা দেখবো, আরও আলোচনা করবো এগুলো নিয়ে। আচ্ছা, এবার আমরা যেটা করব, সমান্তরাল পাতধারকের ধারকত্ব, দুটো সমান্তরাল প্লেট হলে, প্যারালাল প্লেট হলে কি ধারকত্ব হবে সেটা আমরা এখানে দেখব। এটা হচ্ছে সমান্তরাল পাত ধারকের ধারকত্ব নির্ণয়। তাহলে এখানে একটা পাত নিলাম, একটা পাত, সমান্তরাল পাত, তার নিচে আর একটা পাত দিলাম, ওই দিকে আর কি সুবিধা হবে। এটাকে আমি সাপোজ প্লাস কিউ পরিমাণ আধান দিলাম, আর এটা গ্রাউন্ড করা আছে, তাহলে প্লাস কিউ পরিমাণ আধান এইভাবে জমা হবে, প্লেটের এইদিকে জমা হবে, আর এদিকে মাইনাস কিউ আধান জমা হবে, কারণ আবেশের জন্য ধনাত্মক আধানটা মাটিতে চলে গেছে এবং এদের মধ্যে দূরত্ব হচ্ছে ডি। তাহলে এদের ক্ষেত্রফল, প্রত্যেকটার ক্ষেত্রফল হচ্ছে এ হচ্ছে প্রত্যেকটার ক্ষেত্রফল, প্রত্যেকটা প্লেটের ক্ষেত্রফল। এখানে এরা এইভাবে রয়েছে প্লেটগুলো, এটা কোনো রেখা নয়, এটা প্লেট, আমি এখানে রেখা হিসেবে এঁকেছি তাই। তাহলে তড়িৎ বলরেখাগুলো কিন্তু এই ধনাত্মক থেকে ঋণাত্মক এরকমভাবে সমান্তরালভাবে থাকবে, প্রায় সমান্তরালভাবেই থাকবে, শুধুমাত্র এই পাশের দিকেরগুলো একটু বেঁকে যাবে, তাছাড়া এরকমভাবে সমান্তরালভাবেই থাকবে। তাহলে এই মধ্যবর্তী স্থানে এখন একে যদি প্লাস কিউ দেওয়া হয়, এতে প্লাস কিউ রয়েছে আর এটা মাইনাস কিউ আবিষ্ট হবে, তাহলে এদের আধানের তলমাত্রিক ঘনত্ব কত হবে? সিগমা, আধানের তলমাত্রিক ঘনত্ব এটা হবে সিগমা ইকুয়ালস টু কিউ বাই এ, প্রত্যেকটা প্লেটে কিউ আধানের পরিমাণ আর এ হচ্ছে ক্ষেত্রফল, এটা আধানের তলমাত্রিক ঘনত্ব। এখন এই যে আধানের তলমাত্রিক ঘনত্ব জন্য এই দুটো প্লেটের মধ্যে একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে, সেই তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে? তোমরা দেখেছো কুলম্বের উপপাদ্য অনুযায়ী এই প্লেটের জন্য একটা হবে, এই প্লেটের জন্য একটা হবে, এবং সেই দুটো যোগ করলে আমরা যেটা পাবো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, মধ্যবর্তী স্থানে যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, এটা প্রায়
একই হবে, ধ্রুবক থাকবে, এবং সেটা হয় সিগমা ডিভাইড বাই কে ইপসাইলন জিরো। কে হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক, পরাবৈদ্যুতিক ধ্রুবক। কার পরাবৈদ্যুতিক ধ্রুবক? না এই মাঝখানে যে ম্যাটেরিয়ালটা থাকবে তার পরাবৈদ্যুতিক ধ্রুবক হচ্ছে কে। এই মাঝখানে যে ম্যাটেরিয়াল থাকবে এর পরাবৈদ্যুতিক ধ্রুবক কে। তাহলে এটা হচ্ছে এই তড়িৎ ক্ষেত্র। তাহলে একটা ধনাত্মক আধানকে ধনাত্মক থেকে বা ঋণাত্মক পাত থেকে ধনাত্মক পাতে নিয়ে যেতে কত কাজ করতে হবে, বা সিস্টেম ধনাত্মক পাত থেকে এখানে আনতে কত কাজ করতে হবে একক ধনাত্মক আধানকে, সেটাই হবে ওর কৃতকার্য। এবং সেইটাই হবে ওদের মধ্যে একক ধনাত্মক আধানকে আনতে যে পরিমাণ কাজ হবে সেটাই হবে ওদের মধ্যে বিভব পার্থক্য। তাহলে ভি ইকুয়ালস টু হবে কৃতকার্য বল, একক ধনাত্মক আধানে প্রযুক্ত বল হচ্ছে ই ইন্টু ওদের সরণ, এক প্লেট থেকে আরেকটা প্লেটের ডিস্টেন্স ডি, ই ইন্টু ডি। এইটা হবে এদের বিভব পার্থক্য, দুটো প্লেটের মধ্যে বিভব পার্থক্য। তাহলে এটা হয়ে যাচ্ছে সিগমা ডি ডিভাইডেড বাই কে ইপসাইলন জিরো। তাহলে এই দুটোর মধ্যে বিভব পার্থক্য ভি আমি পেয়ে গেলাম। তাহলে এদের ধারকত্ব কি হবে? তাহলে ধারকত্ব সি ইকুয়ালস টু হবে কিউ বাই ভি। তাহলে কিউ বাই ভি, কিউ মানে আমরা জানি কিউ মানে হচ্ছে সিগমা ইন্টু এ, তাহলে সিগমা ইন্টু এ বসিয়ে দিলাম, এবং ভি এর জায়গায় আমরা সিগমা ডি ডিভাইড বাই কে ইপসাইলন জিরো। তাহলে সিগমা কেটে গেল, তাহলে লাস্ট হলো সি ইকুয়ালস টু কে ইপসাইলন জিরো এ ডিভাইডেড বাই ডি। এইটা হচ্ছে সমান্তরাল পাত ধারকের ফর্মুলা। তাহলে এখানে অবভিয়াসলি দেখা যাচ্ছে যে সিটা কিসের উপর নির্ভর করছে? সিটা নির্ভর করছে সি প্রপোর্শনাল টু কে। আমি আগেই বলেছিলাম যে এটা ধারকের মূলনীতি পরস্পর, সি প্রপোর্শনাল টু এ এবং সি প্রপোর্শনাল টু 1/d। এই তিনটে বিষয়ের উপর কিন্তু ধারকত্ব নির্ভর করবে। এর পরাবৈদ্যুতিক ধ্রুবক, মাঝখানে পরাবৈদ্যুতিক ধ্রুবক যত বাড়বে তত এই ধারকত্ব বাড়বে, উপরে প্লেট দুটো সারফেস এরিয়া যত বাড়বে তত ধারকত্ব বাড়বে, এবং এদের মধ্যে গ্যাপটা যত কমবে তত এর ধারকত্বটা বাড়বে। তাহলে এটা আমরা আজকে আলোচনা করলাম যে এদের মধ্যে একটাই কেবলমাত্র পরাবৈদ্যুতিক ধ্রুবকযুক্ত পদার্থ রয়েছে। এর পরবর্তীকালে এদের যদি দুটো বা তিনটে পরাবৈদ্যুতিক ধ্রুবকের স্ল্যাব যদি পরপর থাকে তাহলে কি হবে সেটা আমরা আলোচনা করব, বা ক্যাপাসিটির অন্যান্য কম্বিনেশন নিয়ে আমরা পরের ক্লাসে আলোচনা করব। টিল দেন ভালো থেকো, বাই।